ভারত মনে করে যে এখানে পলিটিক্যাল লিডাররা যে দল গঠন করে সেই দলের সাথে আমরা বিভিন্ন রকম আমরা নেগোশিয়েট করতে পারি, কিন্তু আর্মি জিয়াউর রহমান যে দল গঠন করেছে তার সাথে নেগোশিয়েট করে আমরা পার পাবো না, বা তাদেরকে আমরা লোভ লালসা দেখিয়ে আমরা আমাদের স্বার্থ উদ্ধার করতে পারবো না। এই জন্যে জাতীয়বাদী দলকে তারা ভয় পায়। কেন ভারত চুল পরিমাণও ছাড় দেয়নি বিএনপিকে? বিএনপি হলো একটা জাতীয়তাবাদী দল এবং 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 জিয়াউর রহমান তাদের নেতা। তো ভারত মনে করে যে এখানে পলিটিক্যাল লিডাররা যে দল গঠন করে সেই দলের সাথে আমরা বিভিন্ন রকম ভাবে আমরা নেগোশিয়েট করতে পারি, কিন্তু আর্মি জিয়াউর রহমান যে দল গঠন করেছে তার সাথে নেগোশিয়েট করে আমরা পার পাবো না, বা তাদেরকে আমরা লোভ লালসা দেখিয়ে আমরা আমাদের স্বার্থ উদ্ধার করতে পারবো না। এই জন্যে জাতীয়বাদী দলকে তারা ভয় পায়। ভারতে শেখ হাসিনা থাকলে বাংলাদেশের সম্পর্ক নষ্ট হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা। আপনার মতামত কি? রাবিশ, পাওয়াতেও থাকলে কি না থাকলে তাতে কি যায় আসে? সমস্ত পৃথিবী মিনওয়াইল জেনে গেছে সে একটা গণহত্যাকারী এবং বিলিয়ন বিলিয়ন ডলার বিদেশে পাচার করেছে। তার প্রতি বিশ্বের যে আগে যে ইমেজ ছিল, গন উইথ দ্য উইন্ড অ্যান্ড শি ইজ নাথিং নাও। তার সম্পর্কে মানুষের ধারণা খুব খারাপ হয়ে গেছে, বিশ্ববাসীর ধারণা খারাপ হয়েছে। আমার ফ্রেন্ড আছে মালয়েশিয়ায়, 10 নম্বর ডাউনিং স্ট্রিট হোয়াইট হাউসে, এলিস প্যালেসে, সব জায়গা থেকে আমি মেসেজ পাচ্ছি যে বলে হোয়াট এ শেম দ্যাট শি হ্যাজ বিকেম এ থিপ অ্যান্ড ডিস্ট্রয়েড অ্যান্ড লুটেড অ্যান্ড প্লান্ডার্ড বাংলাদেশ। তারই বলতেছে এখন। সুতরাং ওখানে থাক বা না থাক তাতে বাংলাদেশ কী যাবে, কিছুই হবে না। আর মোরোবার একটা কথা আমি বলে দিতে চাই দেশবাসীকে, বলা হচ্ছে মোদিজি তার সাথে দেখা করে নাই, কোনো মন্ত্রী দেখা করে নাই, এইসব বলছে। প্রিয় দেশবাসী, এগুলো বিশ্বাস করবেন না। তারা ঠিকই দেখা করতে সব হয়েছে, তারা প্রকাশ করছে না, কিন্তু তারা তাকে রেখে লাভও করতে পারবে না। বাংলাদেশে যে গণহত্যা হয়েছে, আন্তর্জাতিক আদালতে মামলা হবে, আন্তর্জাতিক আদালত রায় দিবে, সে রায় তো বিশ্বের সকল জাতির সামনে শিরোধার্য হয়ে যাবে। মেগা প্রজেক্টের বিষয়ে জাপানের অ্যাম্বাসেডার আমাকে বলেছেন, যে অ্যাম্বাসেডার বলছিল রাতের পর দিনে হয়েছে, এই বরাবর গভর্নমেন্ট অসন্তুষ্ট চলে গেছিলো। তো সে যাবার সময় এয়ারপোর্টে আমার সাথে দেখা হয়েছিল। সে আমাকে বললো যে দেখো, মেগা প্রজেক্ট তোমরা তো, আমরা জাপান করে দিই কিন্তু একটা বেশি মেগা প্রজেক্ট একসাথে নেয়নি, বাংলাদেশ একটা নিছে, সেটা কমপ্লিট করছে, আবার একটা নিছে। তো তোমরা এত মেগা প্রজেক্ট একসাথে নিছো, এটা কমপ্লিট করতে পারবো না। কমপ্লিট করার আগেই তোমরা তো চাপে পড়ে যাবা, ঋণ শোধে চাপে পড়ে যাবা। তা আমি বললাম এটা একটার পর একটা এরকম নেওয়া হচ্ছে কেন, বলে তুমি কী মনে করো? তখন সে বললো, আমাকে কোট করবে না, আমার নাম বলবে না, আমি বলতে পারি। মেগা প্রজেক্ট যখন নেওয়া হয়, ধর একটা মেগা প্রজেক্ট $120 বিলিয়ন, তো ওই মেগা প্রজেক্ট যখন শুরু হয় তখন আরেকটা দেশ থেকে আরেকটা মেগা প্রজেক্ট নিয়ে এক কোম্পানি আসে, বলে আমার এই মেগা প্রজেক্টটা এর সাথে নাও, এটা $80 বিলিয়ন। তো $80 বিলিয়ন মধ্যে আমি তোমাকে $20 বিলিয়ন ঘুষ দিব। এইভাবে মেগা প্রজেক্ট একটার পর একটার পর আমাদের ঘাড়ে চেপে গেছে, শুধু ঘুষ নেবার জন্যে, মেগা প্রজেক্টের নামে দুর্বৃত্তায়ন করার জন্যে। এইভাবে বাংলাদেশ থেকে খাবলে ঘুরে আমরা খাচ্ছি, খাবলে ঘুরে সবাই মিলে খেয়ে ফেলতেছে। এই যে ভারত চন্দ্রযান পাঠিয়েছে, ব্যয় হয়েছে 660 কোটি টাকা, আর আমরা স্যাটেলাইট পাঠিয়েছি 4200 কোটি টাকা। এখানে 3000 কোটি টাকা চুরি হয়েছে। রূপপুর পারমাণবিক প্রকল্পে 1 লক্ষ, আমরা করেছি 1,28,000 কোটি টাকা, আর ভারত একই পারমাণবিক প্রকল্প 6 ভাগের 1 ভাগ টাকা করেছে 18,000 কোটি টাকা। বাংলাদেশ পারমাণবিক চুরি থেকে ভারতের প্রতি, আচ্ছা, গোপালগঞ্জের ছাত্রলীগের সভাপতি সে 2000 কোটি টাকা বিদেশে হুন্ডি করেছে বলে কোর্টে স্বীকারোক্তি দিয়েছে। একটা তেলাপোকা ইপোকা যদি 2000 কোটি টাকা পাচার করে তাহলে মন্ত্রী এমপিরা কত করেছে? পদ্মা সেতুর উপর দিয়ে ঢাকা মহারাষ্ট্র 77 কিলোমিটার রেল লাইন, ব্যয় হয়েছে 39,000 কোটি টাকা, অর্থাৎ প্রতি কিলোমিটার রেল লাইনে 225 কোটি টাকা ব্যয়। কলকাতায় 177 কিলোমিটার রেল লাইন, ব্যয় হয়েছে 8,000 কোটি টাকা, অর্থাৎ প্রতি কিলোমিটার 45 কোটি। যেখানে আমাদের ব্যয় হয়েছে 225 কোটি টাকা প্রতি কিলোমিটার, কলকাতায় সেটা 45 কোটি,
অর্থাৎ ঢাকা থেকে কলকাতা বা 1/5 মাত্র পদ্মা সেতুর উপর রেল লাইন নামে 31,000 কোটি টাকা লুট করা হয়েছে। একটা গুরুত্বপূর্ণ জিনিস আমি দেশবাসীকে বলতে চেয়েছি বহুবার, কিন্তু বলা হয়নি। আজকে প্রথমবার মতো তোমাদের বলছি। আমি আশা করি তোমার একটা গুরুত্বপূর্ণ বলে দেশবাসীকে প্রচার করবা। এই দেখেন, বাংলাদেশ মুক্তিযুদ্ধ হয়েছিল যেন ওসমানী স্যারের নেতৃত্বে। আর কে কে ছিল? আমাদের এই যে সেক্টর কমান্ডাররা ছিল, আরেকজন সেক্টর কমান্ডার। তাদের নেতৃত্বে মুক্তিযুদ্ধ করতে করতে আমরা ঢাকা পর্যন্ত পাকিস্তানিদের ঠেলতে 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 আর বীরশ্রেষ্ঠদের 7 জন আমরা পাকিস্তানিদের ঠেলতে ঠেলতে 16 ডিসেম্বর ঢাকা এনে তাদেরকে আমরা পরাজিত করে বাংলাদেশ স্বাধীন করলাম। কিন্তু আমাদের যেটা পরাজয় হলো, যে পরাজয় লানত এখন এই জাতি বয়ে বেড়াচ্ছে, যে পরাজয়ের লানত এখন এই জাতি বয়ে বেড়াচ্ছে। কী সেই লানত? যেমন ভিয়েতনামে মুক্তিযুদ্ধ হয়েছে 35-36 বছর। যারা মুক্তিযুদ্ধ করেছিল তারাই সরকার গঠন করেছিল, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, মন্ত্রী তারাই হয়েছিল। আলজেরিয়ায় যারা মুক্তিযুদ্ধ করেছিল তারাই প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, মন্ত্রী তারাই হয়েছিল। কিন্তু আমাদের দেশে এই যে ওসমানী, ওনাকে একটা নাম কি আসতে একটা মন্ত্রণালয় দেওয়া হয়েছিল, মন্ত্রী কি সিভিল অফিসার। আর এই যে সেক্টর কমান্ডার, তাদের কোনো গুরুত্ব দেওয়া হয়নি, তাদেরকে কোনো পদে মন্ত্রী হিসেবে দেওয়া হয় নাই। সরকারে তাদের কোনো পজিশনই ছিল না। ফলে কারা গভর্নমেন্ট তৈরি করলো? যারা একটা গুলি ফুটায় নাই, যারা ফ্রন্টে একটা গুলি ফুটায় নাই, তারা গভর্নমেন্ট করলো। গভর্নমেন্ট করার ফলে গভর্নমেন্টটা আস্তে আস্তে ডুবে গেল। গভর্নমেন্টটা আস্তে আস্তে দুর্নীতির মধ্যে ডুবে গেল এবং স্বজনপ্রীতির মধ্যে ডুবে গেল। অথচ এই মুক্তিযুদ্ধের পর আমাদের প্রতিরক্ষা সচিব কী প্রস্তাব দিয়েছিল সেটা দেশবাসীকে বলি। সেই যে প্রস্তাব দিয়েছিল প্রতিরক্ষা মন্ত্রণালয় ফাইলে আছে, সেই প্রস্তাব কিন্তু গোপন রাখা হয়েছে। সেইটা আমি দেশবাসীকে আজকে প্রথমবারের মতো বলছি। দেশবাসী ভাই বোন কান খাড়া করে আমার কথা শোনেন। আমি 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 শহীদের দরজা থেকে ফিরে আসছি, আমার কথা শোনেন। সেখানে কি ছিল? আমাদের সচিব ছিল সামা সাহেব। তিনি বলেছিলেন যে আমাদের সরকারে এই 11 জন সেক্টর কমান্ডার অন্তর্ভুক্ত থাকবে। এই যে 11 জন সেক্টর কমান্ডার আমাদের সরকারে অন্তর্ভুক্ত থাকবে। আর বলেছিলেন এই যে ওসমানী, উনি থাকবেন সরকারের শীর্ষ পদের কোনো একটা জায়গায়, 1, 2, 3 মন্ত্রিত্বের মধ্যে কোনো এক জায়গায়। আর কি ছিল? যে এই এদেরকে যে বীরুত্তম দেওয়া হয়েছে সেক্টর কমান্ডারদের, আর অন্যান্য বীরশ্রেষ্ঠ দেওয়া হয়েছে, বীর বিক্রম দেওয়া হয়েছে। আমার বইতেও আছে। জেনারেল ওসমানীকে কী দিতে হবে? জেনারেল ওসমানীকে কী দিতে হবে? ফিল্ড মার্শাল। কিন্তু বদমাইশ আব্দুল সামাদ আজাদ আর ফরিদ সিলেটের, তারা বঙ্গবন্ধুর সাথে বিরোধিতা করলো। কারণ সে ফিল্ড মার্শাল হলে তার পজিশন হয়ে যায় ইকুইভ্যালেন্ট উইথ দি প্রধানমন্ত্রী বিশ্বব্যাপী। ফিল্ড মার্শাল হলেই তার পজিশন ইকুইভ্যালেন্ট উইথ দি প্রাইম মিনিস্টার। তারা বিরোধিতা করলো। আব্দুল সামাদ আজাদের পরিচয় এক্ষুনি আমি বলবো। তো এই ফাইলে বঙ্গবন্ধু আজও বের করা যায়, সেই ফাইল লেখা আছে ক্যাপ্টেন অ্যাভান্স। আর এদেরকে যে সরকারে অংশ নিতে দিতে হবে, তাদের এই সম্পর্কে লেখা আছে, এই সেক্টর কমান্ডারদের এখানে লেখা আছে ক্যাপ্টেন অ্যাভান্স। সরকারে আমরা যারা মুক্তিযুদ্ধ করলো তারা সরকারের অংশীদার না হয়, মুক্তিযুদ্ধের পর যে সরকার গঠিত হলো সেই সরকার আস্তে আস্তে ধ্বংস হয়ে গেল। যারা মুক্তিযুদ্ধ করলো, মুক্তিযুদ্ধের দেশ তাদের বেবি। বাংলাদেশ ওয়াজ দেয়ার বেবি। They fought, they sacrificed, they shed blood, they shed tears. It is their baby. তাদেরকে ক্ষমতার কোনো জায়গায় রাখা হলো না, তাদেরকে ওই চাকরিজীবীকে রাখা হলো। কিন্তু ভিয়েতনামে তো রাখা হয় নাই, কম্বোডিয়াতে রাখা হয় নাই, আলজেরিয়াতে রাখা হয় নাই, সাউথ আফ্রিকাতে রাখা হয় নাই। সাউথ আফ্রিকায় যারা মুক্তিযুদ্ধ করেছে তারাই গভর্নমেন্ট করেছে। রোডিশিয়ায় রাখা হয় নাই, রোডিশিয়ায় যারা মুক্তিযুদ্ধ করেছে তারাই গভর্নমেন্ট ফর্ম করছে। ফলে এই যে 40 বছর 53 বছর আমাদের বাংলাদেশে বারবার এই পতন হচ্ছে,
দুর্নীতিতে বাংলাদেশ ডুবে যাচ্ছে, আর এক এক সরকার আসে আর পতন হয়ে যায়, তারপর নিহত হয়ে যায়, আহত হয়ে যায়। এটার মূল কারণ হলো সরকারে আমাদের মুক্তিযুদ্ধের যারা যুদ্ধ করেছে, ডাইরেক্ট যারা ওয়ারফ্রন্টে যুদ্ধ করেছে, তাদেরকে সরকার রাখা হয় নাই। সেই জন্য আমি মুক্তিযোদ্ধাদের প্রেসিডেন্ট হিসেবে বলছি, বিশেষ মুক্তিযোদ্ধা অফিসারদের, যে এখন যে কোনো উপায় হোক মুক্তিযোদ্ধাদের দ্বারা গভর্নমেন্ট ফর্ম করতে হবে। অন্য পলিটিক্যাল লিডার তার কোনো অবদান নেই, সে চোর, দুর্নীতিবাজ। দেখেন একটা এমপিকে মেরে কেটে হাট থেকে মাংস আলাদা করে ফেলেছে। এই সমস্ত দুর্নীতিবাজ এমপি, পলিটিক্যাল লিডার, তাদেরকে দিয়ে গভর্নমেন্ট করলে এই বাংলাদেশে কিন্তু বারবার বিপর্যয় আসবে। এবং সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, দেশপ্রেমিক এবং আমাদের মুক্তিযোদ্ধা দেশপ্রেমিক, তাদেরকে দিয়ে গভর্নমেন্ট করতে হবে। গভর্নমেন্ট বারবার অন্যদের দিয়ে করলে সেই গভর্নমেন্ট টিকবে না এবং বাংলাদেশের দুর্নীতি অব্যাহতভাবে চলতে থাকবে।